একদিন আকাশ ছোঁয়া স্বপ্ন দেখে নিজেকে স্বপ্নজয়ী করার জন্য একদিন তার কাছে আকাশটা হাতের মুঠোয় চলে আসে, তবে সেটি তার অক্লান্ত চেষ্টা ও কঠোর পরিশ্রমে হয়। এই স্বপ্নজয়ী অনুষ্ঠানে পুরো প্রোগ্রাম জুড়ে আছি আমি শারমিন সেলিম তুলি, এবং আমাদের সাথে স্টুডিওতে আছেন তেমনই একজন আকাশ ছোঁয়া মানুষ। তিনি হচ্ছেন ডক্টর শামীমা শায়েদ। আমি একটু জানতে চাচ্ছি যে আপনার চোখে স্বপ্ন বলতে কি বুঝেন? থ্যাংক ইউ তুলি। প্রথমে আমি শুভেচ্ছা জানাচ্ছি, আর আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। প্রত্যেক মানুষের মনে অনেক রকমের স্বপ্ন থাকে, বিশেষ করে আমাদের মেয়েদের। আমার আব্বা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তারপর আমরা যখন ছোট তখন আব্বা বাইরে গেছে পিএইচডি করতে। তো ওইটা দেখে আমার মনে হতো যে আমি কি কোনোদিন সেই পিএইচডি করতে পারবো, মানে এটা এমন বিরাট একটা কিছু মনে হতো আমার কাছে যে আমি কি যেতে পারবো কখনো ওই জায়গায় পিএইচডি করে প্রফেসর হয়ে ডায়াসে বক্তৃতা দিচ্ছি, স্টুডেন্টরা আমার সামনে বসে আছে। তো যাই হোক, পরিশ্রম তো করতে হয়, অনেক প্রচুর পরিশ্রম করতে হয়েছে। পড়াশোনা করার ক্ষেত্রে গেলে যেটা হয়েছে যে রাত জেগে পড়া, তাই না? এটা তো আমাদের সবারই মনে হয় এই পরিশ্রমগুলো করতে হয়েছে, যে রাত জেগে না পড়ে ভালো রেজাল্ট তো করা সম্ভব না। তো সুতরাং সেখান থেকে তারপরে তো আমি সুযোগ পেলাম বাইরে পড়াশোনা করতে যাওয়ার, পিএইচডি করতে যাওয়ার, সাথে আমার বাচ্চাদেরকেও নিয়ে যেতে হলো। তখন আমি 2 বাচ্চার মা হয়ে গেছি। কিন্তু যেটা হয়েছে যে অনেক কষ্ট। আসলে মায়েদের যদি এরকম স্বপ্ন থাকে অনেক বেশি, হাই প্রোফাইলের স্বপ্ন মায়েদের ফুলফিল করতে হয়, তাহলে অনেক কষ্ট মারাও করে, সন্তানরাও করে, সংসারও করে। তার মধ্যেও দিয়ে যদি আমরা সাকসেসফুল হয়, তো সেটি আমাদের একটা আনন্দের ব্যাপার বা গৌরবের ব্যাপার। তো সেইভাবে আমি এগিয়ে গেছি আর কি। আপা, আপনার দৃষ্টিতে আপনি মনে করেন কি যে সাফল্য মানে কি অর্থ বা খ্যাতি, না অন্য কিছু? না, সাফল্য বলতে আমি শুধু অর্থ ছাড়া তো পৃথিবীতে চলে না। কিছু তো অর্থের একটা প্রাপ্তি থাকে এটার সাথে, কিন্তু সাফল্য বলতে আমি বুঝি যে আমি যেটা চাই, আমি যে ভাবনাটা ভাবি, বা আমি যেভাবে আমার দেশটাকে দেখতে চাই, আমার জগৎকে, আমার সংসারকে, ছেলে মেয়েদেরকে সেইভাবে দেখতে পাওয়াটা একটা সাফল্য। বা আমি নিজেকে যে জায়গাটায় দেখতে চাই, যে যেখানে গেলে আমি আমার কথা 10 জন শুনবে। যেমন আমি একটা কথা সবসময় বলি, আমি একবার সুইডেন যাব, সুইডেন অ্যাম্বাসিতে গেছি ভিসার জন্য। তো সেখানে একজন ভদ্রলোক গল্প করলেন, আমি বলি এটা প্রাসঙ্গিক বলেই গল্পটা বলছি। ওরা তখন অনেক ছোট, বরিশালে, তখন তো লঞ্চে দিয়ে লোকজন আসা যাওয়া করতো। ওনারা দেখছেন যে লঞ্চ থেকে নামছে, সবার প্যান্টটা নিচেতে মোড়ানো। কি ব্যাপার? পরে জানতে পারলো সেদিন ছিল 21শে ফেব্রুয়ারি। তো ওরা সেই রেসপেক্টটা দেখানোর জন্য ওইভাবেই স্যান্ডেলটা হাতে নিয়ে কাপড় প্যান্টটা বা পাজামাটা মুড়ে যাচ্ছে। তো এখান থেকে এই কথাটা আমার খুব ভালো লেগেছিল, যে রেসপেক্ট করা, আমার দেশকে, আমার সমাজকে, আমার কালচারকে, আমার ঐতিহ্যকে যে আমি রেসপেক্ট দেখাবো এবং সেটা শেখাবো ছেলে মেয়েদের, সেটা আমার খুব ভালো লেগেছিল। তা আমি ক্লাসে একদিন গল্প করছিলাম আমার স্টুডেন্টদেরকে, যে আমি এই কথাটা এখানে বলছি তোমাদেরকে, হয়তো তোমরা ক্লাসে 60 জন আছো, সবাই যে শুনবে তা তো না। আমি তখন নিজেকে সাকসেসফুল মনে করবো যদি 2 জনও শুনে বা 1 জনও শুনে। সে যখন চায়ের টেবিলে বসে গল্প করতে করতে কথাটা বলবে, তো সেটা আরও 10 জন শুনবে। এইভাবে কিন্তু অনেকের কাছে পৌঁছে যাবে এই মেসেজটা, যে নিজের কালচারকে, নিজের সমাজকে, নিজের ঐতিহ্যকে কীভাবে আমাদের রেসপেক্ট দেখাতে হবে। স্বপ্নজয়ী হতে হলে আপনার চোখে কোনটি প্রয়োজন? সেটি কি ভাগ্য নাকি পরিশ্রম? আপনি কি মনে করেন? আমার মনে হয় দুটোরই দরকার। পরিশ্রম তো অবশ্যই, পরিশ্রম ছাড়া কিছু হবে না। আবার সাথে একটু ভাগ্যেরও ফেভার লাগে। ভাগ্য একটু সহায় না হলে সব কিছু পাওয়া যায় না আসলে। একদম। ব্যর্থতাটা কি আপনি পরাজয় মনে করেন, নাকি মনে করেন যে এটা থেকে একটা নতুন শিক্ষা পাওয়া যায়? আমি এটাকে একটা এক্সপিরিয়েন্স মনে করি, যে ব্যর্থতা হচ্ছে, ব্যর্থতার মধ্যে দিয়ে যাচ্ছি, এটা একটা ওয়ান কাইন্ড অফ এক্সপিরিয়েন্স আমি গেইন করছি, যাতে পরবর্তীতে বা সামনে এগিয়ে যেতে আমাকে অনেক সাহায্য করবে। আপনি এখন যে অবস্থানে আছেন, এই অবস্থানের পিছনে আপনার কি কোনো প্রতিকূলতা ছিল, বা কি প্রতিকূলতা ছিল যদি থেকে থাকে একটু জানতে চাচ্ছি। প্রতিকূলতা তো মেয়েদের সর্বক্ষেত্রেই থাকে,
যেমন আমি যখন পিএইচডি করতে যাই জাপানে, বাচ্চাদেরকে রেখে যেতে হয়েছে। এটা তো একটা বিরাট চ্যালেঞ্জ ছিল আমার জন্য। এবং ওখানে যাওয়ার পরও বাচ্চারাও অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গেছে। এখন যদি আমি বলি যে আমি খুব সাকসেসফুল, যে তা বলবো না, কারণ আমি একটুখানি মাত্র যেতে পেরেছি না, একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বা অধ্যাপক হতে পেরেছি, শিক্ষকতা যেতে পেরেছি। কিন্তু মানে মেয়েদের তো আরো অনেক সামনে যাওয়ার কথা, আমাদের সমাজে আরো অনেক কিছু আমাদের করা উচিত। তো সেখানে তো কিছু প্রতিবন্ধকতা আছে বলেই আমরা যেতে পারি না অতটা দূর। বাচ্চারাও অনেক কষ্ট হয়, কষ্ট করে, সেটা তো আছে আমাদের মনের মধ্যে সব সময়। আপনি এই পর্যন্ত আসতে আপনার পরিবারের কেমন সহযোগিতা আপনার ছিল? হ্যাঁ, আল্লাহর রহমতে 100% সহযোগিতা পেয়েছি। আমার বাবা মার সহযোগিতা পেয়েছি, আমার হাজবেন্ডের সহযোগিতা পেয়েছি, আমার বাচ্চাদেরও সহযোগিতা পেয়েছি। তো সুতরাং আমি সবার প্রতি কৃতজ্ঞ, অনেক গ্রেটফুল যে আমি এই সহযোগিতাটুকু না পেলে হয়তো এখানটায় আসতে পারতাম না। তো সেই জন্য আমি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞতা জানাই যে আমাকে এই সুযোগগুলো করে দিয়েছে, আমি আজকে এখানটা আসতে পেরেছি। কখনো হয়তো আপনাকে কেউ বলেছে যে আপনার দ্বারা হবে না, তো ওই সময় আপনি কি মনে করেছেন, যে আপনি কিভাবে নিজেকে সামলে নিয়েছেন যে হ্যাঁ আমাকে দিয়েই হবে বা আমাকে এগিয়ে যেতে হবে? অপমান বোধ হয়, সেটাকে যদি আমরা জিতে কনভার্ট করতে পারি, সে যদি আমরা জিতে কনভার্ট করতে পারি, তাহলে অনেকটাই আমরা এগিয়ে যেতে পারবো, তাই না? আমাকে একজন বললো তোমার দ্বারা এটা হবে না, তো আমার মধ্যে সেই জিতটা আসবে, কেন হবে না? আমি তো ছেলেদের থেকে কি খুব আলাদা কিছু? নিশ্চয়ই আমার মধ্যে সেই কোয়ালিফিকেশন সেগুলো আছে, যেটা দিয়ে আমি এই পথটুকু পাড়ি দিতে পারবো। তো সেইভাবে আমি এগিয়েছি, মানে জিদের মধ্যে থেকে আমি গেছি আর কি। যেমন আমি যখন জাপানে যাই পোস্টডক করতে, তখন আমার 2টা বাচ্চা। তো তখন সবাই প্রায়ই বলতো যে আপনি আপা পিএইচডি করেছেন, আবার 2 বাচ্চা নিয়ে কেন পোস্টডক করতে আসলেন? না আসলে তো হতো। তা আমি বললাম যে কেন, ছেলেরা যদি করতে পারে আমরা পারবো না কেন? বাচ্চাদের নিয়েই আমরা করবো, দেখাবো যে আমরা বাচ্চাদের নিয়েও সামনে এগিয়ে যেতে পারি, এটা কোনো প্রতিবন্ধকতা না। তো সেইভাবে আমি। আচ্ছা, যেহেতু আপনি একটু জেদ নিয়ে কথা বলেছেন, তো স্বপ্ন পূরণে জিদের কতটুকু অবদান থাকে? অনেক, অনেক। আমি মনে করি অনেকখানি থাকে। জিদ বা ডিটারমিনেশন অথবা ডেডিকেশন, এই জিনিসগুলো না থাকলে, ছেলেদের কথা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু মেয়েদের ক্ষেত্রে সফল হওয়ার ক্ষেত্রে এগুলির খুব দরকার, খুব প্রয়োজন। সেটা আপনার ক্ষেত্রে কতটুকু ছিল? আমার ক্ষেত্রে ছিল। আমি অনেক ডেডিকেটেড ভাবে কাজ করার চেষ্টা করেছি, অনেকটা চ্যালেঞ্জ সামলে নিয়ে কাজ করার চেষ্টা করেছি, এবং আমার মনে হয় যে এই জিনিসগুলো করার কারণে আমি হয়তো বা খানিকটা হলে সফলতার মুখ দেখেছি। আপনার জীবনের একটা জেদের গল্প আমরা শুনতে চাই, যার কারণে আপনি হয়তো সফল। কখনো কি আপনি এগিয়ে যাওয়ার পথে কোনো জেদ কাজ করেছে আপনার, বা এমন কোনো গল্প আছে জীবনে? অনেক গল্প আছে, ভাবছি কোনটা থেকে শুরু করব, কোনটা যে বলি। কোনো একটা বললেই হবে। বা আপনি যখন পিএইচডি করতে যান, তখন তো নিশ্চয়ই আপনার বাচ্চারা ছোট ছিলেন, বাচ্চাদের রেখে যেতে হয়েছে, বা তখন কি কখনো বাধার সম্মুখীন হয়েছেন যে হাজবেন্ড দিতে চাচ্ছে না, বা মানে বাচ্চারাও চাচ্ছে না আপনি যান, এরকম কিছু না, কি? আমার বাচ্চারা তখন খুব ছোট ছিল, কিন্তু আমার যেটা হয়েছিল যে আমি তো স্কলারশিপ নিয়ে গিয়েছিলাম পিএইচডি করতে। তো প্রথম যে ল্যাবে আমার স্কলারশিপটা হলো, ওই ভদ্রলোক আমাকে বললেন, ওই প্রফেসর বললেন যে বাচ্চাকে নিয়ে তুমি আসবা, কিন্তু তোমাকে ইউ হ্যাভ টু স্টে হিয়ার অ্যাট লিস্ট 4 ইয়ার, এবং আসতে পারো উইদাউট বেবি। তা আমি বললাম যে না, বাচ্চাদেরকে রেখে 4 বছর কিভাবে আমি থাকবো। তারপরে সেকেন্ড আরেকটা ল্যাবে আমার একজন প্রফেসর, আমার এখন যার আন্ডারে আমি পিএইচডি করেছি, সে খুব ফাদারলি ছিলেন, ওনার নাম বলতেই হয়, উনি নাগাৎসু, প্রফেসর নাগাৎসু। উনি বললেন, ওনার কাছে যখন আমার হলো, তখন উনি বললেন যে না না, বাচ্চা ছাড়া কিভাবে থাকবা, আমি বাচ্চা কিন্তু 4 মাস পরে বা 5 মাস পরে আনবা ওদেরকে, তুমি একটু সেটেল হও, কারণ এটা কালচার ভিন্ন, এখানে সবকিছু ভিন্ন, জাপানের তো সবকিছু ডিফারেন্ট দ্যান আওয়ার কান্ট্রি, অথবা আমাদের কালচার থেকে আলাদা। তো সেটা ওখানে একটা চ্যালেঞ্জ ছিল আর কি। আর প্রথম যখন ওই স্কলারশিপটা আমি ক্যান্সেল করি, একটা টেনশন ছিল যে আবার পাবো কিনা,
তাই না? স্কলারশিপকে বারবার পাওয়া যায়, আর আমাদের তো আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মানুষ, স্কলারশিপ ছাড়া তো আমাদের পিএইচডি করতে যাওয়াটা রাইট। সম্ভব না। তো যাই হোক, পরে ভাগ্যের ইয়েতেই পেয়েছি। এবং আমি ওই যে বললাম, আমার প্রফেসরটাও ভালো ছিল, উনি বললেন যে না, নিয়ে আসো বাচ্চাদের। তারপর বাচ্চাদেরকে আমি 6 মাস পরে নিয়ে গেছি। এটি একটা চ্যালেঞ্জ ছিল আমার জন্য। আপনার কেরিয়ারের টার্নিং পয়েন্টটা কোনটা ছিল? সেইভাবে তো কখনো ভাবি নাই, কিন্তু যখন আমি ইউনিভার্সিটিতে জয়েন করেছি, একজন লেকচারার হিসেবে তো জয়েন করতে হয়। তারপরে যখন, আর আমি খুব একটু ইমোশনাল টাইপের মানুষ ছিলাম। আচ্ছা। তো যখন পিএইচডি করতে যাব, তখন তো খুবই কান্নাকাটি। আব্বা আম্মা, ভাই বোন, ছেলে মেয়ে রেখে, সবাইকে রেখে যেতে হচ্ছে। আমি কাঁদতে কাঁদতে তো অস্থির। তখন আমার আম্মা বলেছিল যে যদি তুমি টিচিংয়ে থাকতে চাও, তাহলে তোমাকে অবশ্যই যেতে হবে, আমার পিএইচডি করতে হবে। আমার ওইটা একটা টার্নিং পয়েন্ট ছিল। তখন আমি হয়তো ফিরেও যেতে পারতাম, যে না, আমি যাব না, মানে এত ইমোশনাল হয়ে গেছিলাম। কিন্তু যেহেতু আমার আম্মা আমাকে পুশ করেছে, না তোমাকে যেতেই হবে পিএইচডি করতে, তো ওইটা আমি অনেক একটা টার্নিং পয়েন্ট ছিল। এবং যাওয়াতে আমি পিএইচডি করে ফিরে আসার পরে দেখি যে আমাদের জগৎটা অনেক বড়, অনেক ওপেন হয়ে যায়। তুমি যে কোনো জায়গায় চাইলেই কনফারেন্সে যেতে পারছো, বা লেকচার দিতে যেতে পারছো, মানে অনেক ধরনের আমাদের সুযোগ তৈরি হয়ে যায়। তো সেটা একটা ভালো ছিল। আপনি যদি মনে করেন যে আপনার ছোটবেলায় যাওয়ার সুযোগ হয়েছে আবার, তো তখন ছোটবেলার কোন মুহূর্তটাকে আপনি শুধরে নিতেন, বা কোন ভুলটাকে আপনি শুধরে নিতেন? সেরকম ছোটবেলায় কি বিশাল কিছু ভুল কখনো করেছি সেইভাবে তো কিছু করিনি মনে হয়। কারণ আমার আব্বা আম্মার এত কড়া একটা অবশ্যই। মধ্যে আর বড় হয়েছে আমরা, ভুল যদি করতেন তাহলে এই জায়গাটায় আসতে আসতে পারতেন পারতাম না। হ্যাঁ। সেটাই, সেইরকম বড় মেজর কোনো ভুল করিনি যেটা এখন ভাববো যে আল্লাহ গেলে হ্যাঁ, শুধরে হ্যাঁ, নিতাম, শুধরে ঠিক নিতে করতাম। হবে। হ্যাঁ, আমি একটা ছোট্ট প্রশ্ন করি, সেটা হলো আপনার চোখে স্বপ্নজয়ী কারা আপনি মনে করেন? আমার চোখে স্বপ্ন যে, আমি নারীদের কথা যদি বলি, ওদেরই বলবো যারা সমাজের জন্য, সোসাইটির জন্য, বা সংসার, সন্তান, সবার জন্যই কিছু কন্ট্রিবিউশন করতে পেরেছে বা পারছি আমরা, আচ্ছা। তারাই আসলে স্বপ্নজয়ী। একদম একদম। যেমন আমাদের এই যে তোমাদের আলোকিত নারী একটা ইয়ে আছে, সংগঠন আছে, সেটা তুমি ফাউন্ডার ছিলা। ওইটা একটা, ইট ওয়াজ ভেরি নাইস একটা অর্গানাইজেশন না? আমি তো খুবই পছন্দ করি যে আলোকিত নারী, এই শব্দটার মধ্যে একটা অনেক বড় একটা কথা আছে, যে নারীরা যখন আলোকিত হয়, তখন তাদের চারপাশে যে আলো আছে সেটাকে ছড়িয়ে দেয়। যেমন আমার আব্বা বলতেন যে আমাকে শিক্ষিত নারী মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দিব। তো এটা তো আলোকিত নারীরই শুধু পারে একটা শিক্ষিত জাতি তৈরি করে দিতে। তো তোমার এই আলোকিত, তোমার সে তোমাকে আমি থ্যাঙ্কস জানাই এই সুযোগ যখন পেয়ে গেলাম, যে তোমার এই আলোকিত নারীর একটা বিরাট মাইল ফলো তোমার জন্য আমি মনে করি। আমি জানি না কিভাবে তোমার Thank মাথায় you, এসেছিল আপা। যে এটা একটা করা দরকার। এই আলোকিত নারীর প্ল্যাটফর্ম থেকে অনেক কিছু আমরা করতে পারি। আমি তো দু একটা প্রোগ্রামে গেছিও, তোমাদের ঢাকার বাইরে, ঢাকার ইয়েতে করেছো, চমৎকার। ওটা নিয়ে আসলে গর্ব করা যায়। এই শব্দটাই তো অসম্ভব সুন্দর, আলোকিত নারী। আপনার কাছে অনেক সুন্দর সুন্দর কথা আমরা শুনলাম। এখন একটু সময় হলো বিরতি নেওয়ার, আবার আমরা বিরতির পরে আপনার কথা শুনব। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আপনারা সাথেই থাকুন, বিরতির পর আবার থাকছি। বিরতির পর আমরা আবার ফিরছি গ্রিন টিভির স্বপ্নজয়ী অনুষ্ঠানে। আপা, আমি আজকে একটু জানতে চাবো আপনার ছোটবেলার গল্প। ছোটবেলাটা আপনার কেমন কেটেছে? ছোটবেলাটা ছিল খুবই আনন্দের, তো ছিলই। আমি খুব দুরন্ত ছিলাম, আচ্ছা। খুবই দুরন্ত ছিলাম সারাদিন। আমরা 3 ইউনিভার্সিটি ক্যাম্পাসে বড় হয়েছি। আমার আব্বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তো সারাদিন এত বেশি ঘোরাঘুরি করতাম বা এত দুষ্টামি করতাম যে সন্ধ্যা হলেই ঘুমে ঢলে পড়তাম। তো আমার কোনো, সবচেয়ে ইন্টারেস্টিং কথা, আমার কোনো পড়ার চেয়ার ছিল না। মানে আমরা 4 ভাই বোন একসাথে পড়তে বসতাম, কিন্তু আমার আম্মা আমাকে কোনদিন চেয়ার দেয়নি, কারণ চেয়ারে বসে আমি ঘুমিয়ে পড়তাম। আর অনেক সময় এরকম হয়েছে দাঁড়ানো অবস্থা থেকে ঘুমিয়ে পড়ে গেছি। তা আম্মা বলতো কি, ঘোড়াও শুনেছি দাঁড়ায় ঘুমায়, কিন্তু এই তুই কেমন করে এরকম করে পড়ে যাস দাঁড়াতে দাঁড়ায় ঘুমাতে গিয়ে। তো এটা আমার ছোটবেলায় একটা, আমি মানে খুব একটা রিমার্কেবল টাইম। আমি সবাইকে এটা বলি যে আমি
এই ঘুমের জন্য এত আমি একটা এর মধ্যে দিয়ে যেতাম যে আমার চেয়ার ছিল না কোনো পড়ার টেবিলে। কিন্তু এমনিতে আমার খুব ভালো সময় গেছে, ছোটবেলাটা খুবই আনন্দের সাথে কাটিয়েছি। ভাই বোন, আব্বা আম্মা, আর আরও তো এক্সটেন্ডেড ফ্যামিলির অনেকেই থাকে। আমি ভেরি নাইস মানে চাইল্ডহুড ছিল আমাদের, আমার খুব মনে করি আর কি সেই দিনগুলির কথা, স্বপ্নের মতো। আপনার জীবনের কঠিন সময়গুলোতে আপনি কিভাবে নিজেকে মানিয়ে নেন? আমার কাছে মনে হয় শান্ত থাকাটা খুব একটা ইম্পর্টেন্ট আচ্ছা। ব্যাপার। কারণ আমি অনেক সময় অনেক জায়গায় অনেক কঠিন কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে, বা অনেক ধরনের ওয়ার্স্ট সিচুয়েশন ফেস করতে হয়েছে। তো সেই সব ক্ষেত্রে আমি দেখেছি একদম শান্তভাবে, শান্ত মাথায় যদি চিন্তা করা যায় বা কাজ করা যায়, তাহলে জিনিসটাকে আমরা সহজেই পার হতে পারি, সেই ব্যারিকেডসগুলো আর থাকে না। তারপরে সংসারের ক্ষেত্রেও তাই। এটা তো সব নারী জানে সংসারে যে কত রকমের ইয়ে হতে পারে, কিন্তু এই শান্ত থাকতে হবে, মাথা ঠান্ডা, পানির মতন বরফের মতো ঠান্ডা রাখতে হবে, এবং অনেক ধৈর্য ধরতে হবে, পেশেন্স। তাহলে আমরা যে কোনো সমস্যায় পার হতে পারবো, এটা আমি মনে করি। আপনার স্বপ্নজয়ীর পিছনে আপনি কার অবদান সবচেয়ে বেশি মনে করেন? আমার মা। এটা সবারই হয়। সবারই হয়, কারণ আমার মা চাইতেন যে মেয়েরা অনেক পড়াশোনা করুক। আমার আম্মা, আমার নানি মারা গেছিলেন খুব আর্লি, যার ফলে আম্মা এগোতে পারেনি, ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেছে। কিন্তু আমার মনে সেটা একটা দুঃখ ছিল। তো সেই জন্য খালি বলতো যে আমার পরিবারের কোনো বাচ্চা যেন এমএ পাস করার আগে বিয়ে না হয়। মানে এটা আমার একটা ইয়েই ছিল যে প্রত্যেকটা মেয়েকে পড়াশোনা করতে হবে। তো ওইটা আমাদের খুব ইন্সপায়ার করতে, আমাকে, আমার বোনকে, বা আমাদের কাজিন যারা ছিল, এবং আম্মা সবার জন্য অনেক চেষ্টা করতেন যাতে সবাই পড়াশোনাটা ঠিক মতো করতে পারে। আসলে দিন শেষে মানুষ কিন্তু একটা স্বপ্ন নিয়ে বাঁচে। তো আপনার এখনকার স্বপ্ন কি? আমি এখন স্ট্রাগল করছি একটা বিষয় নিয়ে, আমি একটা ফিজিওথেরাপি কলেজ করতে চাচ্ছি। আচ্ছা এটা আমার স্বপ্ন, ড্রিম। আচ্ছা। এটা আমার ড্রিম প্রজেক্ট। কারণটা হলো কি যে, কারণ আমাদের দেশের ছাদ থেকে পড়ে, গাছ থেকে পড়ে, আম পাড় থেকে পড়ে হাত পা ভাঙে প্রচুর মানুষ। এবং এই যে আমার আব্বা বলতেন আর কি, যে এই যে এত আমরা মানুষ দেখি যারা পঙ্গুত্ব বরণ করে নিচ্ছে, সেটা বিকজ অফ দ্যাট, যে তাদের তো সেই ট্রিটমেন্টের সুযোগটাই নেই। যে আমাদের হাতটা যে এখন বাড়ি দিই, একটা ব্যথা পাই, এটা কিন্তু ফিজিওথেরাপির আন্ডারে পড়ছে না। ফিজিওথেরাপি দিয়ে কিন্তু সারানো যায়, যে কোনো জিনিস সারানো যায়। তো আমার আব্বা সবসময় বলতেন যে ফিজিওথেরাপি ইজ দ্য বেস্ট মেডিসিন, অথবা বেস্ট ওয়ে এই জিনিসগুলো থেকে রিকভারি হওয়ার। তো আমাদের বাংলাদেশের মতো যেখানে এত অসহায় মানুষ, যে কোথাও কোনো চিকিৎসা নাই, হাত পা ভেঙে গেলে তো কোনো চিকিৎসা যে করা যায় না, হয় না, কারণ নাই তো এই ফিজিওথেরাপি সেন্টার অথবা প্রচুর ফিজিওথেরাপিস্ট সেরকম নাই। তো আমার আব্বার সেই স্বপ্নটা আমি পূরণ করতে চাই, যে একটা ফিজিওথেরাপি কলেজ আছে, এখন অনেকগুলি কলেজ হয়েছে, কিন্তু আমি আমার মতো করে একটা কলেজ করতে চাই, যে কলেজের মাধ্যমে আমি আমার মতো করে ভালো একটা এডুকেশন দিতে পারবো, ভালো কিছু ফিজিওথেরাপিস্ট তৈরি করতে পারবো। যখন আপনার মনে হয়েছে যে আমি জীবনে একটা কিছু করতে পেরেছি, তো তখন সেই মুহূর্তে আপনার কার মুখটা ভেসে এসেছে, যা বা কার কথা আপনার মনে পড়েছে যে সে আমাকে অনুপ্রাণিত করেছিল? আমার বাবা মা। প্রত্যেক মানুষের জীবনে তাই থাকে, তাই না? বাবা মার স্বপ্নটাই থাকে। আমার মনে হয় যে হ্যাঁ, আমি যা করতে পেরেছি এটা আমি বাবা মার জন্যই পেরেছি করতে। যারা স্বপ্নজয়ী হতে চায় তাদের জন্য আপনার উপদেশ কিরকম থাকবে? যেহেতু আপনি একজন টিচার, আপনার স্টুডেন্ট অনেক আছে, অনেককে আপনি উপদেশ দিয়ে থাকেন, এবং যে নারীরা স্বপ্নকে জয় করতে চায়, স্বপ্নজয়ী হতে চায়, তাদেরকে আপনি কি উপদেশ দিবেন? আমি বলবো ধৈর্য, অসম্ভব ধৈর্যটা দরকার। আর হলো খুবই ঠান্ডা মাথায় সব কিছু হ্যান্ডেল করতে হবে, এবং সময় বুঝে সিদ্ধান্তটা নিতে হবে। এই তিনটে, এর চেয়ে বেশি অ্যাডভাইস দেওয়ার মতো আমার ইয়ে নাই। কিন্তু ধৈর্য, তো তারপর ডেডিকেশনটা তো আগে আমি বলেছি, পেশেন্স, এই জিনিসগুলো খুব দরকার আসলে। যদি কেউ মনে করেন যে তার জীবন যুদ্ধে সে ব্যর্থ, তবে তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য থাকবে বা কি উপদেশ তাদেরকে আপনি দিবেন? আমি মনে করি আসলে ব্যর্থ কেউ হবে না,
এই যে বললাম ধৈর্য ধরে আগাতেই হবে, এই ব্যর্থতাটাকে আবার একটা শক্তিতে রূপান্তর Right. করতে হবে, করে সামনে এগিয়ে যেতে হবে। যে কোনো প্রতিবন্ধকতা, যে কোনো বাধা, যে কোনো বিপদ হোক, সেটাকে আমাদের একসেপ্ট করে, ওই যে বললাম এক্সপিরিয়েন্স, ওখান থেকে আমাদের এক্সপিরিয়েন্সটাকে নিয়ে সামনে আগাতে হবে, যে এটাকে কিভাবে আমরা ওভারকাম করতে পারি। অবশ্যই পারবে যে কোনো নারী, যে কেউ, যত বড়ই বিপদ আসুক, বাধা বিপত্তি আসুক, ওই ধৈর্য ধরে যদি চিন্তা ভাবনা করে এগোতে পারে, তাহলে অবশ্যই সাকসেসফুল হবে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপা, আপনার চোখে স্বপ্ন বলতে আপনি কি বুঝেন? যেমন আমি মনে করি যে এখনো আমার স্বপ্ন পূরণ হয় নাই, পুরোপুরিভাবে হয় নাই। হয়তো একটা ছোট্ট একটা স্টেপ আমি পার হয়েছি, কিন্তু স্বপ্ন পূরণের জন্য তো আরো অনেক কিছু আছে না, সেগুলো আমাদের ফেস করে এগিয়ে যেতে হবে। তো স্বপ্ন পূরণ বলতে আমি বুঝি যে, আমি সবচেয়ে যেটা বুঝি যে সমাজকে কিছু দেওয়া, সমাজের জন্য কিছু করা। সমাজে অনেক বঞ্চিত নারী আছে, বঞ্চিত শিশু আছে, তাদেরকে যদি সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাদের জন্য কিছু করতে পারাটা অনেক একটা স্বপ্ন পূরণের একটা পথ আমরা অতিক্রম করতে পারবো আশা করি। আপা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে আমরা অনেক মূল্যবান কথা শুনেছি। আশা করি দর্শকদের অনেক উপকার হবে এবং আপনার কথায় অনেকে অনেক উপকৃত হবে। আপনার জন্য আমাদের অপরাজিতার পক্ষ থেকে একটি ছোট্ট উপহার। অনেক ধন্যবাদ। মানে এতক্ষণ সময় দেওয়ার জন্য আমাকে, বা তোমাদের যারা ছিলে কলাকুশলী, তুমি, তোদের ডিরেক্টর এবং গ্রিন টিভির যারা প্রযোজক যারা আছেন, আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, যে আমি কিছু অন্তত স্বপ্ন পূরণের কথা বলতে পারলাম তোমাদের এখানে এসে। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এ ছিল আমাদের আজকের পর্বের আয়োজন। আগামী অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন গ্রিন টিভিতে। আমি থাকছি আপনাদের সাথে, শারমিন সেলিম তুলি। ধন্যবাদ।